আসসালামু আলাইকুম। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার পরিস্থিতির জন্য চূড়ান্ত সাজেশন 3 নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবা। 1 নম্বর আছে গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ আছে গবেষণা 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 গবেষণা। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি শব্দ। কি? চশমা হচ্ছে ফার্সি শব্দ। চাঁদের ন্যায় মুখ চাঁদমুখ কোন প্রকার কর্মধারায় সমাস? চাঁদের ন্যায় মুখ চাঁদমুখ এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারায় সমাস বলে। উপমিত কর্মধারায় সমাসে দুটি পদই বিশেষ্য হয়, যেমন চাঁদ ও মুখ, এখানে দুটি আছে বিশেষ্য। আচ্ছা, 4 নম্বর আছে লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ আছে লো যোগ অন লবণ। কি? লো যোগ অন লবণ। কোন বানানটি সঠিক? 5 নম্বর আছে কোন বানানটি সঠিক? এটা হচ্ছে সমীচীন। এই বানানটি ক নম্বরটা হচ্ছে সঠিক। ফর গুড এর সঠিক অর্থ কি? ফর গুড এর সঠিক অর্থ কি? ভালোর জন্য না। ফর গুড এর সঠিক অর্থ হচ্ছে চিরতরে। কি? চিরতরে। ওয়াস্ট নট ওয়ান্ট নট, এখানে ওয়াস্ট নট ওয়ান্ট নট এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এর সঠিক অনুভূতি হচ্ছে অপচয় করো না, অভাব হবে না। কি? অপচয় করো না, অভাবও হবে না। বেথিয়ার কর্তার উদাহরণ কোনটি? বেথিয়ার কর্তার উদাহরণ কোনটি? এখানে বেথিয়ার কর্তার উদাহরণ আছে বাঘে মহিষে এক গাঁঠে জল খায় বা এক গাঁঠে পানি খায়। বেথিয়ার কর্তা কি? এটা আগে তোমার বুঝতে হবে। বেথিয়ার কর্তা হলো সেই কর্তা যেখানে একাধিক কর্তা একই ধরনের কাজ করে। কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি? কন্যা শব্দের সমার্থক শব্দ আছে আত্মজা। কি? আত্মজা। চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী আচ্ছা, প্রমথ চৌধুরী কর্তৃক সম্পাদিত সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে? কত সালে প্রকাশিত হয়? এটা হয় 1914 সালে প্রকাশিত হয়। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, বাক্যটি কি? এটা কোন ধরনের বাক্য? 11 নম্বরের সঠিক উত্তর আছে এটা হচ্ছে একটা মিশ্র বাক্য। সর্বত্র গমন করেন যিনি, সর্বত্র গমন করেন যিনি এক কথায় কি বলেন? সর্বত্র গমন করেন যিনি এক কথায় কি বলেন? এটা হচ্ছে সর্বজ্ঞ। কি হবে? সর্বজ্ঞ। আচ্ছা, তারপর 13 নম্বর কি আছে? 13 নম্বরে আছে দ্য প্যাসিভ ফর্ম অফ ডু ইউ নো দ্য ম্যান। ডু ইউ নো দ্য ম্যান, এখানে অর্থ হচ্ছে কি তুমি কি লোকটিকে চেনো। এটা যারা মোটামুটি অ্যাক্টিভ তারা তো ডাইরেক্টলি করতে পারবে, কিন্তু যাদের একটু গ্রামারের সমস্যা তারা প্রথমে কি এটা আছে কি ইন্টারগেটিভে, তাহলে তুমি প্রথমে কি করবা? অ্যাফার্মেটিভে নিবা। অ্যাফার্মেটিভ নিলে কি হবে? দ্য ম্যান ইজ নন টু ইউ। দ্য ম্যান ইজ নন টু ইউ। ঠিক আছে, এটাকে যদি করো তখন তারপর তুমি প্যাসিভ করবা। প্যাসিভ ইন্টারগেটিভ করবা, তাহলে কি হবে? ইজ দ্য ম্যান, ইজ দ্য ম্যান, ইজ দ্য ম্যান, এটা হবে ইজ দ্য ম্যান নন টু ইউ। ইজ দ্য ম্যান নন টু ইউ। তাহলে 13 নম্বর সঠিক উত্তর হচ্ছে কোনটা? 13 নম্বর সঠিক উত্তর হবে বি নাম্বারটা। প্রথমে তুমি অ্যাফার্মেটিভ করে নেবা যদি প্রবলেম হয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মায়ার? এখানে আছে ঘটকি বা অশ্বা। তাহলে এটার ম্যাসকুলিন জেন্ডার কি হবে? ম্যাসকুলিন জেন্ডার হবে তাহলে হর্স। ওকে। আচ্ছা, তারপর দেখো ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ দেবাকল। দেবাকল এর অর্থ হচ্ছে সম্পূর্ণ পরাজয় বা আংশিক পতন। তাহলে এর বিপরীত শব্দ কোনটা হবে? সাকসেস। কি হবে? সাকসেস। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেখো কোনটা হবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে হবে বি নাম্বারটা হবে ইউ হি অ্যান্ড আই আর গিলটি। একটা কথা মনে রাখবা, বাংলায় যখন আমরা এই সাবজেক্টগুলোকে সাজাই তখন এবার বসে আমি, তুমি, আমি, তুমি, সে, এই ক্রমে বসে। কি? আমি, তুমি, সে। ইংরেজিতে হবে তুমি, সে, আমি। তুমি, তুমি, সে, আমি। ঠিক আছে, এই ক্রমটা মনে রাখবা।
আমি তুমি সে তুমি সে আমি। আরেকটা কথা হচ্ছে তোমাদের পরীক্ষাটা তো 22 আগস্ট 22 তারিখে, অর্থাৎ এই সময়ের ভিতর তুমি যদি একটু ভালো প্রস্তুতি নিতে চাও আমাদের কাছে স্পেশাল সাজেশন আছে, তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সরি, আচ্ছা 17 নম্বরটা কি আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল। ইনক্রেডিবল এর অর্থ হচ্ছে অবিশ্বাস্য। হ্যাঁ, তোমার ভোকাবুলারির অর্থ জানতে হবে, না হয় তুমি কিভাবে এর সমার্থক শব্দ বিপরীত শব্দ বের করবা। ইনক্রেডিবল এর অর্থ হচ্ছে অবিশ্বাস্য, তাহলে এটা কি হবে, এর সমার্থক শব্দ হচ্ছে আনবিলিভেবল, মানে কি অবিশ্বাস্য। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস। এখন সুপারসিলিয়াস হচ্ছে উন্নসিক বা যে সব কিছুকে ঘৃণা করে এমন, তাহলে এর বিপরীত হবে কি, এই ক্যারেক্টারের বিপরীত ক্যারেক্টার মানুষ হবে কি অ্যাফেবল, মানে কি নমনীয় লোক বা ভদ্র লোক। হ্যাঁ, এটা। আচ্ছা 19 নম্বর দেখো, এভরিডে উইল গো দেয়ার টু মিট উইথ ইউ। এখানে এভরিডে কি, এভরিডে হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, মানে কি অনির্দিষ্টবাচক সর্বনাম। আচ্ছা তারপর দেখো, উইচ ওয়ান ইজ কমন জেন্ডার। কমন জেন্ডার কি, আগে জানতে হবে তোমার কমন জেন্ডারটা কি। কমন জেন্ডার হচ্ছে অর্থাৎ ওই ধরনের জেন্ডার যা দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায়, যার দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায় সেগুলো হচ্ছে কমন জেন্ডার। তার চাইল্ড হচ্ছে এখানে কমন জেন্ডার। আচ্ছা, উইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স শব্দের অর্থ হচ্ছে পরিশিষ্ট বা কোনো দৈহিক যন্ত্র থেকে উদ্ভূত উপাঙ্গ। তো তোমার অর্থ জানা দরকার না, অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম হবে অ্যাপেন্ডিসেস। বি নাম্বারটা সঠিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস শব্দের অর্থ হচ্ছে কারাবন্দীদের মৌলিক অধিকার, অর্থাৎ অন্যায়ভাবে বা বেআইনিভাবে কাউকে আটক থেকে রক্ষা করা। অর্থাৎ একজনকে ধরো সে কারাবন্দী আছে, সে আসলে কি অন্যায়ভাবে তাকে আটক রাখা হয়েছে কিনা এটা জন্য তাকে তোমার বিচারকের কাছে হাজির করা, আদালতের কাছে হাজির করা, উপস্থিত করা, এটাকে বলে হেভিয়াস কর্পাস। অর্থাৎ তাহলে এটা কি হবে, এটা হবে তোমার ফান্ডামেন্টাল রাইটস অফ প্রাইজনার। অর্থাৎ এখানে হচ্ছে তোমার এই যে ফান্ডামেন্টাল রাইটস অফ প্রিজনার, মানে কি প্রিজনার হচ্ছে অর্থাৎ কারাবন্দীদের মৌলিক অধিকার। হ্যাঁ, কারাবন্দীদের মৌলিক অধিকার, ঠিক আছে, যেভাবে তুমি বোঝো। আচ্ছা তারপরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক কে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হচ্ছে দেবব্রত চক্রবর্তী। তুমি এই প্রতিষ্ঠান পরীক্ষা দিতে যাচ্ছ, সুতরাং এই প্রতিষ্ঠান সম্পর্কে তোমার খুঁটিনাটি কিছু জানতে হবে, যেটা তোমার ভাইবা তো আসবে, ঠিক আছে। তো আমাদের সাজেশন এভাবে দেওয়া আছে, বিষয়ভিত্তিক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সম্পর্কিত মোটামুটি বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো 01611357788। সাজেশনের প্রাইস কিন্তু 100 টাকা। যারা নিবে তারাই কেবল নক দিবা, অন্যথায় নক দিবা না। আচ্ছা, বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশন আছে এএমএম নাসিরউদ্দিন। দেশের কততম প্রধান নির্বাচন কমিশনার? তিনি হচ্ছেন দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দেশের রাষ্ট্রীয় সফরে যান? কোন দেশে? মালয়েশিয়াতে যান। সুন্দরবনকে কোন আন্তর্জাতিক সংস্থা 798তম বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? 28 নম্বর সঠিক উত্তর হবে 4 নভেম্বর 1972। বাংলাদেশের বিচারপতির সর্বোচ্চ বয়সসীমা কত? সর্বোচ্চ বয়সসীমা 67 বছর। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? 30 নম্বর সঠিক উত্তর আছে 57 অনুচ্ছেদে। 31 নম্বর আছে ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে কোন গ্যাস? ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে কোন গ্যাস? এটা আছে 31 নম্বরে সঠিক উত্তর হবে ক্লোরিন গ্যাস। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম আছে গুলট্রাম। ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম কি? 33 নম্বর সঠিক উত্তর আছে বাকিংহাম প্যালেস। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? 1962 সালে। নবাব সলিমুল্লাহর আন্তরিক পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। 35 নম্বরে সঠিক উত্তর আছে গ। পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কতটি জেলাকে যুক্ত করে? 21টি জেলাকে যুক্ত করে।
বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল বংশ। কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কি? ব্যবহার করা হয় বাঁশ। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে সাঁতার কাটা সহজ। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? আখতার হামিদ খান আছে কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 31 জানুয়ারি 1952 সালে গঠিত হয়। কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে পরিবেশ। জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত? জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে পরমাণু শক্তি। নবায়নযোগ্য জ্বালানি যা পুনরায় বারবার ব্যবহার করা যায়, যেমন সৌর বিদ্যুৎ। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে? বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এবার গণিতগুলো দেখো। এই গণিতটা বলা আছে 46 নম্বর গণিতটা যে বলা আছে, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত? শতকরা ক্ষতির হার কত? এখানে বিষয়টা বোঝো যে দ্রব্যটি 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়। একটা বিষয় বোঝো, ধরো তোমার কাছে তুমি একটা জিনিস 500 টাকায় বিক্রি করলাম, বিক্রি করে দেখলা যে তোমার 100 টাকা লস হলো। তার মানে কি তুমি ওই জিনিসটা ক্রয় করছিলে তাহলে 600 টাকায়। বিষয়টা বোঝা যায়? তার মানে ওই জিনিসটা ক্রয় মূল্য 600 টাকা। এখানে ঠিকই ওই ব্যক্তি ধরো 380 টাকায় বিক্রি করছে, বিক্রি করার পর দেখলো তার 20 টাকা ক্ষতি হয়। তার মানে ওনার ক্রয় মূল্য ছিল 380 যোগ 20 সমান সমান 400 টাকা। বিষয়টা বুঝতে পারছো? 400 টাকা। তাহলে তুমি এভাবে করতে পারো। আমি তোমাকে বিস্তারিত বোঝানোর জন্য বললাম। অনেক সময় গণিতে একটু নিজের বাস্তব লাইফে একটু তুলনা দিয়ে করার চেষ্টা করবা, ঠিক আছে? তা বলা আছে শতকরা ক্ষতির হার কত। এখন শতকরা ক্ষতির হার কত? তাহলে আমাদের এখানে মূল আমাদের চালান ছিল কত টাকা? 400 টাকা। তা 400 টাকা আমাদের ক্ষতি হয় কত টাকা? 20 টাকা। সেই জন্য লিখলাম 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। অতএব 1 টাকা ক্ষতি হয় কত? 100 টাকায় ক্ষতি হয় কত? তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত হয় দেখো, এখানে কত বাজে? 4 বার। হ্যাঁ, 4 বার গেলে 4 পাঁচে কত? 20। তাহলে 5%। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। এখানে বলা আছে মুনাফার হার 8% হলে 500 টাকায় 4 বছরের মুনাফা কত? তুমি এই সূত্রটা মনে রাখবা, I = PRN। I = PRN। এখানে I হচ্ছে সরল মুনাফা, P হচ্ছে প্রিন্সিপাল মূলধন, R হচ্ছে মুনাফার হার, আর N হচ্ছে সময়। এই কটা জিনিস তোমার মনে রাখতে হবে। তাহলে PRN, P হচ্ছে কি মূলধন কত টাকা? 500 টাকা। আর হচ্ছে মুনাফার হার হচ্ছে 8%। এই জন্য 8%। 8% সমান তুমি এটা ডাইরেক্ট 8/100 লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, টাকার 4 বছরের সময় তাহলে কত? N। এই N হচ্ছে 4। তাহলে আমরা এভাবে সাজাইলাম। এই 100 পাইলাম কোথায়? 8% সমান রাখলাম 8/100। বিষয়টা বোঝা গেল? এবার তুমি সাজাইতে পারো। দেখো এটা যদি কাইটা দাও 5 বার যায়। হ্যাঁ, 5, তাহলে 5 × 40। হ্যাঁ, 4 × 40 × 4। এভাবে হিসাব করবো 40 × 4, তার মানে 4 4 কত? 16। শূন্য থাকে একটা 160 টাকা। ওকে, আচ্ছা, পরের গণিতে যাচ্ছি। 48 নম্বর গণিতটা কি? দেখো এই গণিতটা আছে 3 গুণন 0.3 ভাগ 2। এটা কি একটা সিম্পলিফাই, মানে সরল অঙ্ক। এখন এই গণিতটা তুমি প্রথমে সাজাবা এভাবে। ধরো আমি লিখলাম 3 গুণন, আমাদের আগে কি ভাগের কাজ করতে হবে, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 0.3 ভাগ মানে কি 2, এভাবে লিখতে পারি। লেখার পরে তুমি এভাবে সাজাবা যদি বুঝতে তোমার সমস্যা হয়। হ্যাঁ, তাহলে 0.3 গুণন এই যে ভাগ গুণ হয়ে যাবে, এটার নিচে একটা 1 আছে, এই একটা যাবে উপরে, 2 যাবে নিচে। এইবারে আমরা আরো গুণের সুবিধার্থে আমরা কি করব, এই যে এখন দশমিকটা উঠে ফেলবো। দশমিক যদি উঠাই তাহলে উপর থাকে কত? 3। এই যে 3, এই যে দশমিক উঠাইলাম, নিচে 1 দেবো, দশমিক পরিবর্তে একটা 1। দশমিকের পর যে কটা সংখ্যা এই কটা 0, তারপর গুণ আছে কত? 1/2। এবার দেখো তুমি কাটাকাটি কিন্তু যায় না। হ্যাঁ, কাটাকাটি না গেলে এখানে কথা 10 × 2 = 20 আর 3 × 3 = 9। তুমি এবার ভাগ দাও। এই যে ভাগ দাও, ভাগ দিলে এখানে এখানে কত হলো তোমার? 20 না? আচ্ছা, এখন 20 9 ভিতরে যান, তাহলে আমরা কি করবো? দশমিক একটা 0 আনবো। তাহলে কত? 90। 4 × 20 কত? 80। 4 × 20 হচ্ছে 80। তাহলে এখান থেকে 0, এখান থেকে 1 10। আমরা দশমিকের জন্য কি আরেকটা 0 আনতে পারি, এই দশমিকের জন্য আরেকটা 0 আনতে পারি। তাহলে তোমার কত? 5 × 100। বিষয়টা বোঝা গেল? এভাবে কিন্তু 45 আর 0.45। আচ্ছা, আমরা পরের গণিতে যাচ্ছি। এখানে এই গণিতটা দেখো বলা আছে কি √3 এর পাওয়ার হচ্ছে 6। √3 এর পাওয়ার 6 মানে আমরা ভাঙাইলাম এখানে √3 6, এই যে 6 এর ভাঙাইলাম 3 × 2 = 6। এখন আমরা জানি স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কি কাটা যায়। তাহলে এই 2, এই আমি বিষয়টা বুঝি। 2
2 গুণন কত 3 না, এই স্কোয়ার রুটে আমরা কেটে দিলাম, থাকলো কত তাহলে 3, এর পাওয়ার হলো 3, তাহলে 3 পাওয়ার 3 মানে কি 3 এখানে কটা 3টা, 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 3 না 3 নাম 27, বিষয়টা বোঝা যায়, এই হলো তোমার 27। এবার দেখো 50 নম্বর যে গণিতটা আছে এটা কি বলা আছে, এখানে বলা আছে টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হলে তুমি লাভ সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য গুণন 100 দিয়ে করতে পারো। এইটা যদি তোমার বুঝতে সমস্যা হয় তুমি একেবারে সব বিস্তরে কিন্তু তুমি করতে পারো। এখানে দেখো বলো টাকায় 10টি দরে ক্রয় করলে, ধরো লেবু কিনলো বা কমলা কিনলো বা সুপারি কিনলো, যা কেনে কিনুক সমস্যা নাই, আমরা এখানে ধরতে পারি যে তার মানে 10টি ক্রয় মূল্য তাহলে টাকা মানে কি 1 টাকা, তাহলে আমরা যদি লিখি 10টির ক্রয় মূল্য 10টি ক্রয় মূল্য কয় টাকা, টাকায় মানে কি 1 টাকা, বিষয়টা বুঝো। অতএব একটির ক্রয় মূল্য তাহলে কত হবে, একটির ক্রয় মূল্য হবে 1 এর 10 টাকা, হ্যাঁ 1 এর 10 টাকা। এইবার আবার দেখো টাকায় 8টি দরে বিক্রয় করে, তার মানে কি তাহলে আমরা লিখতে পারি, আবার লিখতে পারি 8টির বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য কত টাকা, আবার 1 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য কত হবে তাহলে 1/8 টাকা। তাহলে তোমার দেখো এখানে বিক্রয় মূল্য হচ্ছে 1/8 আর ক্রয় মূল্য হচ্ছে 1/10, তার মানে অবশ্যই লাভ হয় কারণ বিক্রয় মূল্য বেশি, সেজন্য আমরা লিখবো লাভ। লাভ লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 1 এর 8 বিয়োগ হবে কত 1 এর 10, বিয়োগ হবে 1 এর 10। এবার 8 10 এর লসাগু করতে হবে, কি করতে হবে 8 10 এর লসাগু করলে কত হয়, 8 10 এর লসাগু করলে হবে তোমার, আমরা একটু করি লসাগু করাটা কিন্তু শিখতে হবে। 8 10 দেখো 2 দ্বারা 4 5 আর জানা যায়, তার 4 5 20 দিন 40, তাহলে 40, 8 40 এর ভিতরে যায় 5 বার হলো 5, বিয়োগ 10 40 এর ভিতরে 4 বার, 4 আঁকে 4, তাহলে এখানে রইল কত দেখো 40/1। এইবার দেখো তোমার চালান কত, তার মানে তুমি কিনছো কিন্তু 1/10 দিয়ে, তাহলে আমরা লিখতে পারি তাহলে কি লিখতে পারি আমরা 1/10 টাকায় লাভ হয়, বুঝে নিও ঠিক আছে, কত টাকা লাভ হয়, কত টাকা 1/40 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, 1 টাকা লাভ হয়, তাহলে কি হবে 1/40, হ্যাঁ এই যে 1 যাবে নিচে 10 যাবে উপরে, অতএব আমাদের চাইছি কি শতকরা, তাহলে আমরা লিখব 100 টাকা লাভ হয়, 100 টাকা লাভ হয়, তাহলে কি 40 নিচে 1 এর কোনো ভ্যালু নেই, ওটা না দিলেই হয়, তাহলে তোমার এখান থেকে কত 1 গুণন 10 গুণন এই যে তোমার 100। এখন দেখো এটা কত বাজে 4 10 40, 4 25 100, তাহলে কত পেলাম 25, তাহলে 25%। আশা করি বুঝছো। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্ত, আর তোমাদের যাদের সাজেশন প্রয়োজন ঠিক আছে তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা, হ্যাঁ আর সাজেশন মূলত বলে দিলাম 100 টাকা, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, এগুলো টাইপ করা, হ্যাঁ প্রশ্নগুলো বাছাই করা অনেক কষ্ট হয়। তো ভালো থাকবা, আসসালামু আলাইকুম।